আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করছেন তো? আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের শ্রোতারা আমাদের গল্প শুনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলেও বেল আইকনে ক্লিক করছেন না। আপনাদের সকলের কাছে আমাদের বিশেষ অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে দেবেন এবং তারপর অল নোটিফিকেশনস এই অপশনটি অন করতে ভুলবেন না। তাহলে আমাদের সমস্ত গল্পের নোটিফিকেশনস আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। নমস্কার, আমি সায়ন্তন। আপনারা শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজ ফ্রিকি ফ্রাইডেতে আপনারা শুনবেন সুলেখক শ্রীতানের কলম থেকে একটি বিশেষ স্বাদের গল্প, মায়ংয়ের মায়াজালে। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকুন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের আজকের বিশেষ নিবেদন, মায়ংয়ের মায়াজালে। এই ব্যাগ গোছানো কমপ্লিট? কমপ্লিট। এবার শুধু পার্থ এলে ক্যামেরা সেটআপটা নিয়ে নেব, ব্যাস রেডি। আর তোমার? আমার সব গোছানো কমপ্লিট। এই সময় দরজায় কলিং বেল বাজার আওয়াজ হলে আমি বললাম, ওই বোধহয় পার্থ এলো, দাঁড়াও দরজা খুলি। দরজা খুলে দেখি আমার অনুমান সঠিক, কিন্তু পার্থকে দেখে খানিক খটকা লাগলো। জিজ্ঞাসা করলাম, কি রে, এমন বিধ্বস্ত দেখাচ্ছে কেন তোকে? আর বলিস না, বসের সাথে ঝামেলা করলে যা হয় আর কি। সে কি রে, ঝামেলা কেন? কেন আর কি, সব জায়গাতেই পলিটিক্স ভাই। আমার রাজস্থানের প্রজেক্টটা বোধহয় রনীতি পেয়ে গেল। কি বলিস? এ কেমন কথা? ওটা তো তোর করার কথা ছিল, আর তার জন্যই তো এই আসামি ট্রিপটা। আর ভাল লাগছে না রে, তুই ইচ্ছেটাই চলে গেল কাল যাওয়ার। আরে এরকম ভাবিস না, শোন, তুই জানিস তোর মধ্যে কি যোগ্যতা আছে, তাই নিজের উপর ভরসা রাখ। কাল আমরা এমন একটা জায়গায় যাচ্ছি সেখানে মন খারাপ করে যাওয়া যাবে না, জানিস তো কেন? পার্থকে এই কথা বলার পর কিছুক্ষণ ও আমার দিকে দেখল। ভূমিও ওকে বুঝিয়ে কালকের কথা বলে মন ভালো করার চেষ্টা করল। কিছুক্ষণ পর পার্থর মুডও ভালো হয়ে যায়, আর তারপর খাওয়া দাওয়া করে ক্যামেরা গুছিয়ে ঘুমিয়ে পড়ে। কাল আসলে আমরা তিনজন আর সাথে আমাদের পুরো টিম যাচ্ছি মায়াং। মায়াং আসামের ছোট্ট একটা গ্রাম, তবে এই গ্রামের পরিধি যতই ছোট হোক, নাম গোটা ভারতবর্ষ সাথে বিশ্বের বিভিন্ন জায়গাতেই বেশ পরিচিত। মায়াংকে বলা হয় দ্য ল্যান্ড অফ ব্ল্যাক ম্যাজিক, মানে কালো জাদুর আঁতুর ঘর। সেই মহাভারত থেকে শুরু করে মোগল আমলের ঔরঙ্গজেবের সময়কাল অবধি মায়াং বিখ্যাত, বা বলা ভালো কুখ্যাত সেখানকার কালো জাদু নিয়ে। হিন্দু পুরাণ মতে ভীমের পুত্র ঘটোৎকচ নাকি এই মায়াংয়ের রাজা ছিলেন, এবং তিনি নাকি এই মায়াংয়ের কালো জাদুর প্রথা শুরু করেছিলেন। শুধু তাই নয়, মায়াংয়ের রাজা ঘটোৎকচের কালা জাদু এতটাই শক্তিশালী ছিল যে তিনি একা হাতে কৌরবদের বহু সেনাকে বধ করেছিলেন। যাই হোক, মহাভারত আর মুঘল আমলের গল্প না হয় পরেই বলবো। কাল সকালে আমাদের ফ্লাইট, আর আমাদের গোটা টিমের 10 জন সদস্য আমরা সবাই মায়াংয়ে যাচ্ছি ঘুরতে এই ডিসেম্বরের শীতে। তবে পার্থ আর আমার উদ্দেশ্যটা একটু আলাদা। আমি একজন ট্রাভেল জার্নালিস্ট, আর পার্থ আমার ক্যামেরাম্যান। আমাদের দুজনেরই বেশ কিছু প্ল্যান আছে এই মায়াং যাওয়ার পর। সেসব গল্প না হয় কালই বলি, আপাতত আমি ঘুমাই। পরদিন সকাল 7:30টার ফ্লাইট। সবাই এয়ারপোর্টে মিট করে যথারীতি একই সঙ্গে চাপলাম প্লেনে। ঘন্টা 2 লাগবে, তারপর পৌঁছে যাব গুয়াহাটি। হলো ঠিক তাই। গুয়াহাটি থেকে আমাদের প্রাইভেট 10 জনের গাড়ি আগে থেকেই বুক করা ছিল মায়াং যাওয়ার জন্য। মায়াং আগে যতটা কালা জাদুর জন্য ভয়ঙ্কর ছিল, এখন সেখানে টুরিস্ট স্পট হয়ে গেছে। বলে রাখি, মায়াংয়ের এখন 2টো শাখা। একটা তো মায়াং গ্রামের টুরিস্ট স্পট, মানে আমরা যেখানে যাচ্ছি
আর একটা হলো বুড়ো মায়াং, সরকারের দ্বারা পুরোপুরিভাবে নিষিদ্ধ। সেখানে কোনো সাধারণ ব্যক্তির প্রবেশ নিষেধ। বলা হয় বুড়ো মায়াঙে নাকি এখনো কালা জাদুর প্রকোপ প্রচুর, এবং সেখানে অনেক সাধু সন্ন্যাসী রয়েছে কালা জাদুর আঁতুর ঘরে। এমনকি এও বলা হয় যে এর এখনো অবধি যেই ওই বুড়ো মায়াঙে গেছে সে আর ফিরে আসেনি। তাই ওই জায়গাতে যাওয়ার চিন্তা মাথায় না আনাই ভালো। আচ্ছা, এই মায়াং নিয়ে তুমি প্রচুর রিসার্চ করছো, তাই না? প্রচুর আর কই বলো, ওই টুকিটাকি আর কি। তাই? টুকটাক? হ্যাঁ, আবার কি? শোনো, আমি না তোমার বউ, তাই আমাকে বোকা বানানোর চেষ্টা তুমি করো না। কথাটা ভূমি খুব একটা ভুল কিছু বলেনি। বউকে বোকা বানানো সত্যি সহজ কাজ নয়। তবুও এখন ওকে কিছু বলে আমি দুশ্চিন্তায় ফেলতে চাই না, তাই বললাম, আরে এমন বলছো কেন? আমি তোমাকে বোকা বানাতে যাবো কেন? তাই? আচ্ছা, সত্যি করে বলো তো একটা কথা। কি বলবো বলো? তুমি কোনোভাবে বুড়ো মায়াং যাওয়ার কথা ভাবছো না? আশ্চর্য, ভূমি হঠাৎ এই কথা বলছে কেন? যদিও খুব একটা ভুলও বলেনি, কারণ বুড়ো মায়াঙে যাওয়ার ইচ্ছে আমার আছে। শুধু আমার একার নয়, আমার সাথে পার্থরও আছে। তবে কাজটা সহজ হবে না, আর এখন যদি ভূমি কিছু সন্দেহ করে তাহলে সমস্যা। কি গো, চুপ করে কেন? বলবে তো? হ্যাঁ হ্যাঁ, আরে তুমি কি সব বলছো বলো তো? আমরা তো ঘুরতে যাচ্ছি। আর হ্যাঁ, আমার কাছে ঘুরতে যাওয়া মানে এক প্রকার রিসার্চ। কিন্তু তাই বলে এই নয় যে আমি আমার জীবনে ঝুঁকি নিয়ে ওই বুড়ো মায়াঙে যাব। ভূমিকে এইসব কিছু এখন বুঝতে দেওয়া যাবে না। সরকার বুড়ো মায়াঙে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করেছে ঠিকই, কিন্তু সেখানে যাওয়া এখনো আটকায়নি। মানুষ এখনো লুকিয়ে রাতের অন্ধকারে সেখানে যায়। আর শুধু যায় বলা ভুল হবে, বুড়ো মায়াঙে জঙ্গলের ভেতর একটা গুহা আছে, যেটার পথ সোজা নাকি কামাখ্যা মন্দির পর্যন্ত যায়। সেই গুহার দরজা যদিও বন্ধ রাখা হয়, তবে প্রয়োজনে খোলাও হয়। আর আমাদের লক্ষ্য ওই গুহার পথ বেয়ে কামাখ্যা মন্দিরে যাওয়া। তবে কতটা পারব সেটা একটা ভাবার বিষয়। যাই হোক, বলতে বলতে আমরা পৌঁছে গেলাম মায়াঙে। আমাদের রিসর্টের সামনে গাড়ি পৌঁছে গেল, যারপর নাই যে যার রুমে। আমাদের টিম লিডার কৌশিকদা, ওর ওপরেই দায়িত্ব পড়েছে আমাদের মায়াঙে ঘোরানোর। 3 দিনের জন্য এই ট্রিপে ওই আমাদের অভিভাবক বলা চলে। রুমে যাওয়ার আগে কৌশিকের কড়া নির্দেশ ছিল, সবাই আমার কথা মন দিয়ে শোনো। এখন সময় সকাল 11টা। তোমরা সবাই নিজেদের রুমে যাও, ফ্রেশ হয়ে নাও। তারপর লাঞ্চ করে আমরা সবাই যাব প্রথম দিনে সাইট সিন করতে, ঠিক দুপুর 1টার সময় কিন্তু। ওকে, কেউ লেট করবে না। কৌশিকের কথা অনুযায়ী আমি, ভূমি আর আমার সাথে পার্থ সময় মতো রেডি হলেও টিমের বাকিরা হতে পারেনি, বিশেষ করে মেয়েরা। আর এই বিষয়টার সুবিধা পেলাম আমি আর পার্থ। কৌশিকের কাছে গিয়ে বললাম, এই কৌশিকদা, তুমি একটু দেখো না, আমাদের 3 জনের জন্য যদি একটা গাড়ির অ্যারেঞ্জমেন্ট করা যায়। আমরা আসলে একটু অন্যরকম ঘুরতে চাইছিলাম, তোমাকে তো বলেইছিলাম। হ্যাঁ বলেছিলে পার্থ, কিন্তু আমিও তো তোমাকে বলেছিলাম যে প্রাইভেট সাইট সিনের জন্য ড্রাইভার 3 জনকে নিয়ে যাবে না, আর নিয়ে গেলেও অনেক চার্জ করবে। দেখো, সে টাকা যাই নিক, আমরা যাব। তুমি দেখো যদি কোনো ড্রাইভার পাও, আর সাথে সে যেন ভালো গাইড হয়, এটা একটু দেখো। এখানে সব ড্রাইভারই ভালো গাইড, আর সব গাইডই ভালো ড্রাইভার, সেই নিয়ে চিন্তা নেই। তবে হ্যাঁ, তোমরা একটু ওয়েট করো, আমি দেখছি কি করা যায়। আচ্ছা বেশ, ঠিক আছে। ভূমির একটু আপত্তি ছিল আমাদের এই আলাদা ঘোরার বিষয়ে, কিন্তু আমার জেদেই বেচারিকে মেনে নিতে হলো। 4 বছর হলো আমাদের বিয়ে হয়েছে, তার আগে 3 বছরের প্রেম। কত জায়গায় বেরিয়ে এলাম, ও আমার সব সময়ের সঙ্গী প্রথম থেকেই, তাই ওকে নিয়ে আর চিন্তা থাকে না। তবুও ম্যাডাম এসে আমাকে বললেন, আবার আলাদা যেতেই হবে? যেতেই হবে। তা কোন দিকে যাওয়া হবে আজ? ওই টিমের বাকিরা যেখানে যাচ্ছে তার উল্টো দিকে। উফ, আবার? তুমি না সত্যি
ওকে আর বলে কি হবে বৌদি, আসল কলকাঠি তো আমি নেড়েছি। হ্যাঁ জানি তো, তুমিও যে নাটের গুরু। আর কাউকে গুরু হতে হবে না ম্যাডাম, এবার থেকে আপনাদের গুরু হবে অন্য একজন। মানে? মানে এই যে, একে চিনে নাও, এর নাম হলো গুরু, আর ও আমাদের প্রাইভেট ট্রিপের ড্রাইভার হওয়ার জন্য রাজি হয়েছে। তোমাদের গাইড করে ঘোরাবে 3 দিন, আর টাকা পয়সা তোমরা যা বলেছিলে ওর সাথে দাম দর করে নিও। গুরু, এই যে ইনি হলেন মিস্টার রিজু। নমস্কার স্যার। নমস্কার। বাংলা বলতে পারো? হ্যাঁ স্যার, খুব ভালো করে না হলেও ভাঙা ভাঙা বাংলা পারি ভালোই। আচ্ছা বেশ বেশ, এটাই চলবে। আচ্ছা শোনো, আমরা কিন্তু এই মায়াঙে শুধুমাত্র ঘুরতে আসিনি, আমরা কিন্তু এখানে এসেছি বেশ কিছু কাজের উদ্দেশ্যে। কাজ? ভূমির সামনে কথাটা বলবো কি বলবো না একবার ভাবলাম বটে, তবে বলেই ফেললাম। হ্যাঁ, তোমার থেকে আমাদের অনেক কিছুই জানার আছে, তবে তার আগে তোমাকে একটা কথা বলে রাখতে চাই। কাউকে কিন্তু বললে চলবে না। হ্যাঁ বলুন না স্যার। তোমরা কি বলবে বলো তো? তুমি যা ভাবছো তাই। রিজু, শোনো, আমরা কামাখ্যা মন্দিরে যাব, বুঝলে? ও এই ব্যাপার, সে তো স্যার আপনাদের নিয়ে যাবই। না না, তুমি যা ভাবছো সেভাবে নয়, আমরা কামাখ্যা মন্দিরে যাব গুহার ভেতর দিয়ে। গুহা? হ্যাঁ, বুড়ো মাঙের জঙ্গলের গুহা, সেই গুহা থেকে সোজা যাওয়া যায় কামাখ্যা মন্দির। আমার কথা শুনে গুরু ভীষণ অবাক হয়ে যায়, তারপর বলে, স্যার বুড়ো মায়াং? হ্যাঁ, কেন যাবে না? স্যার বুড়ো মায়াংয়ের জঙ্গলে আজ অবধি যে গেছে সে কখনো ফিরে আসেনি। আপনারা ওখানে যেতে চাইছেন? আর ওখানে যাওয়া তো নিষিদ্ধ আছে, সরকার থেকে করা নিষেধ আছে। আমরা সবই জানি গুরু, কিন্তু আমরা এটাও জানি যে কড়া নিষেধের আড়ালে বুড়ো মাঙে এখনো মানুষ যায়। ওটা 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 ইল্লিগাল কাজ স্যার। আমি কিভাবে? তার মানে তুমি পারবে না, তাই তো? ঠিক আছে, আমরা তাহলে অন্য ড্রাইভার খুঁজে নিচ্ছি, দরকার হলে ডবল পয়সা দেবো। আরে বাবুরা দাঁড়ান দাঁড়ান, কারোর কাছে যেতে হবে না, আমি আছি তো। আমি নিয়ে যাবো আপনাদের বুড়ো মায়াঙে, শুধু আপনারা একটু দেখবেন যেন ওই কেউ জানতে না পারে। ওসব নিয়ে ভেবো না, আমরা কাউকে কিছু বলবো না। আসলে এই গ্রামের সবাই মোটামুটি বুড়ো মায়াঙে ইল্লিগাল রাস্তা ধরে যাতায়াত করে, কিন্তু কেউ ধরা পড়ে না। সে ঠিক আছে, দেখো আমাদের কাজ হওয়া নিয়ে কথা। বুড়ো মায়াঙের অনেক ইতিহাস আছে বাবু, আপনারা সেসব জানতে জানতে যাবেন। তার সাথে আরো কত দেখার জায়গা আছে। হ্যাঁ হ্যাঁ, সব হবে। তা কালা জাদুর আঁতুর ঘরে লাইভ কোনো কালা জাদু বা বশীকরণের নমুনা আমরা কিছু দেখব না? হ্যাঁ নিশ্চয়ই পাবেন বাবু, মায়াং থেকে কোনোদিন কেউ খালি হাতে ফেরে না। আপনি যাওয়ার আগে 2-1টা কালা জাদুর টোটকা ঠিকই শিখে যাবেন, তবে বাড়ি গিয়ে সেটা চেষ্টা করবেন না কিন্তু। বেশ ঠিক আছে, তাহলে এখন কোন দিকে যাওয়া হবে? বলছি, হ্যাঁ গাড়িতে উঠুন। আমি আর ভূমি ব্যাক সিটে বসলাম, আর পার্থ সামনে। ও আচ্ছা, বলে রাখি যে গতকাল ভূমি ওর মায়ের কাছে ছিল, সে কারণেই আমি আর পার্থ একসাথে ছিলাম। যাই হোক, এখন আবার একসাথে। গাড়িতে উঠে স্টার্ট দিয়ে গুরু বলল, তো আমরা এখন যাব মায়াংয়ের সেন্ট্রাল মিউজিয়ামে, তারপর ওখান থেকে পবিত্র ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে, ওখানে হাতির পিঠে চড়ে জঙ্গল সাফারি, তারপর কাঁচা শিলা হিল ঘুরে সন্ধ্যের মধ্যে হোটেল ফিরব। আমাদের হোটেল থেকে মিউজিয়াম যেতে এখনো প্রায় ঘন্টাখানেক লাগবে। এর মধ্যে আমি গুরুকে জিজ্ঞেস করে একবার মহাভারতের গল্পটা ভেরিফাই করব ভাবছিলাম। এই মায়াঙে কালা জাদুর যে প্রথম শুরুটা হয়েছিল, সেটাতে মহাভারতের কথা সবাই খুব বলে। মহাভারতের সেই গল্পটা ভীষণ ইন্টারেস্টিং। গুরুকে জিজ্ঞেস করলাম, আচ্ছা গুরু, আমি শুনেছি যে ভীমের পুত্র ঘটোৎকচ নাকি এই মায়াঙের রাজা ছিলেন, এটা কি সত্যি? হ্যাঁ স্যার, সত্যিই তো। মহাভারতের কথাই মায়াংয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত স্যার। কি রকম? কি রকম বলতে ম্যাডাম, আমি আমার
ঠাকুরদার কাছে শুনেছিলাম, বুঝলেন তো, যে ভীমের পুত্র ঘটোৎকচ কৌরবদের বহু সেনাকে একাই বধ করেছিলেন এই কালা জাদু দিয়ে। এখন তো এই কালা জাদু নেই বললেই চলে, তবে আগেকার দিনে, মানে এই ধরুন বছর 40 আগেও আমাদের মায়াং গ্রামের বহু মানুষ কালা জাদু করত। প্রায় বলা যায় ঘরে ঘরে মানুষ কিছু না কিছু কালা জাদু করত। তবে হ্যাঁ, শেষেই 2 দশক যাবৎ এখানে আর তেমন কালা জাদুর প্রথা নেই। ধীরে ধীরে সব ইতিহাস হয়ে যাচ্ছে। এখন বেশিরভাগ ওই তান্ত্রিক আর সাধুরা কালা জাদুকে ব্যবহার করে মানুষের উপকারের জন্য, এই ধরুন বিভিন্ন রকমের রোগ নিরাময়ের জন্য। তারপর আরো অনেক কর্ম উপকার। আর এই ধরনের জাদুকে কালা জাদু নয়, এখন ভালো লোকেরা সাদা জাদু বলে। কি সাদা জাদু? সেটা আবার কি? হ্যাঁ, আর মহাভারতের গল্পটা নিয়ে ঠাকুরদা বলেছিলেন যে ওই রাজা ঘটোৎকচ কোন এক সন্ন্যাসীর থেকেই মায়াঙের জঙ্গলে কালা জাদু শিখেছিলেন। তিনি একা নয়, তার মা হিড়িম্বাও তার সাথে কালা জাদু সাধনা করেছেন দীর্ঘদিন। ওনার মাও? হ্যাঁ, ঠাকুরদার কাছে এটাও শুনেছিলাম, এই মায়াঙে পাণ্ডবরা ছিলেন বেশ কিছু সময়। আর কুরুক্ষেত্রের যুদ্ধের সময় ঘটোৎকচের এই কালা জাদুকে কাজে লাগানোর জন্য কথা ভেবেছিলেন ভীম নিজেই। তারপর ওই যুদ্ধে ঘটোৎকচ একে একে সব কৌরব সেনাদের তার মায়াজালে জড়িয়ে নিমেষের মধ্যে ছাই করে দিতে থাকে। এই দেখে দুর্যোধন তার বন্ধু কর্ণকে বলে, দেখছো মিত্রকর্ণ, আমাদের সব সেনাদের ওই ঘটোৎকচ একে একে এবার কোন মায়াজালে ধ্বংস করছে? এ কোনো সাধারণ মায়াজাল নয়, মনে হচ্ছে খুব শক্তিশালী কোনো কালো দেবতার সাধনা করে এই কালো জাদু করেছে ভীমপুত্র। তাহলে তাহলে এখন ওকে হারানোর জন্য আমাদের কি করা উচিত? কোনো সাধারণ সেনার দ্বারা বা তীর তলোয়ার দ্বারা তাকে পরাস্ত করা সম্ভব নয়। বেশ বেশ, তবে তুমি দেবরাজ ইন্দ্রের দেওয়া তীরকে ব্যবহার করে ঘটোৎকচকে এক্ষুনি পরাস্ত করো। ইন্দ্রের দেওয়া সেই অস্ত্র আমি মাত্র 1টি বার প্রয়োগ করতে পারবো। তাহলে তাহলে করো মিত্রকর্ণ। কিন্তু মিত্র, এই তীর যদি কোনোভাবে ঘটোৎকচকে পরাস্ত করতে না পারে, তাহলে তো আমাদের বড় বিপদ হবে। না না না, আমি তোমাকে আদেশ দিচ্ছি মিত্রকর্ণ, ওই তীর দিয়েই তুমি ওকে আক্রমণ করবে। তারপর যা হয়, দুর্যোধনের আদেশে কর্ণ ইন্দ্রের দেওয়া ওই তীর দিয়ে আক্রমণ করে ঘটোৎকচকে। তবে তীর তার অস্বাভাবিক কালো জাদুর তীব্র শক্তির কাছে কিছুই না। ঘটোৎকচ চাইলেই খুব সহজে পরাস্ত করতে পারত তাকে, কিন্তু 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 উনি তা করেননি। উনি আসলে ভগবান ইন্দ্রকে অপমান করতে চাননি। পাণ্ডব পুত্র হয়ে ইন্দ্রকে অপমান করার মতো সাহস উনি দেখাতে চাননি। তাই ইন্দ্রের তীর ঘটোৎকচের দিকে এগিয়ে আসতেই ঘটোৎকচ নিজেই ওই তীর মাথা পেতে নিলেন, আত্মসমর্পণ করলেন দেবরাজ ইন্দ্রের কাছে। বাবা! হ্যাঁ, বলা হয় যে ওই দিনই পুরো কৌরব বংশকে ঘটোৎকচ একাই ধ্বংস করে দিতে পারত। কিন্তু এই কালা জাদু করার যে আইডিয়াটা, এটা কোত্থেকে এলো? অশুভ শক্তিকে যাপন করার প্রথা বহু পুরনো স্যার, তবে আমার ঠিক জানা নেই কিভাবে। মায়াঙের ঘরে ঘরে কালা জাদু জানার যে রেওয়াজ বহু যুগ ধরে চলে আসছে, তার একটা বড় কারণ মহাভারতের এই কথা। হিন্দুদের এই কালা জাদুর কথা বেশি আকর্ষণ করে। শুধু কি মহাভারত? মোগল সম্রাট ঔরঙ্গজেবের কথা ভুলে গেলে? না স্যার, একদম ভুলিনি। আমি সেই গল্প বলবো, তবে এখন না। ওই যে মিউজিয়াম এসে গেছি, আপনারা ঘুরে আসুন, আমি গাড়িটা নিয়ে এখানেই দাঁড়িয়ে থাকবো। তুমি যাবে না ভেতরে? ভেতরে লোকাল গাইড আছে, অসুবিধা হবে না। বেশ, ঠিক আছে, চলি তবে। মিউজিয়ামের ভেতরে বহু প্রাচীন আহোম সাম্রাজ্যের অস্ত্র আর কালা জাদু সংক্রান্ত অনেক কিছুই ছিল। সে যাই হোক, মিউজিয়ামে আমার খুব একটা মন লাগছিল না। তেমন কিছু নেই, মোটামুটি একটা ডিটেলস আমার কাজের জন্য লিখে নিলাম, আর পার্থ কয়েকটা ছবি তুলে নিল। তারপর বেরিয়ে পার্থ আমাকে বলল, আচ্ছা, তোর মনে হয় না আমরা এখানে সময় নষ্ট করছি? মনে হচ্ছে না আবার, কিন্তু কিন্তু কি?
ভূমিকে নিয়ে কোনো রিস্ক নেওয়া যাবে না। ওফ, এই জন্য বলেছিলাম বৌদিকে না নিয়ে আসতে। কি করবো বল, ও এরকম জেদ করলো। আর এই, তোমরা কি গুজুর গুজুর করছো বলো তো? হ্যাঁ বাবা, আমরা কিছু না, চলো জঙ্গল সাফারিতে যাবে তো? হ্যাঁ যাবো তো, আমার বেশ কিছু ভালো ভালো ছবি তুলে দেবে কিন্তু। দেবো, চলো গাড়িতে উঠবে, চলো। গাড়ির ভেতরে ঢোকার পর আমিও ঢুকতে যাব, এমন সময় পার্থ আমাকে টেনে বলল, শোন, আমার মাথায় একটা প্ল্যান আছে। কি প্ল্যান? আমি বাইরে বেরিয়ে গাড়ির দরজাটা দিয়ে দিলাম যাতে ভূমি কিছু শুনতে না পায়। আর পার্থ ফিসফিস করে আমাকে বলল, শোন, আমি ভাবছি যে কাল ভোরবেলা আমরা বেরোবো, বুঝলি? মানে কোথায়? আরে বুড়ো মায়াঙে, আর কোথায়? কিন্তু ভূমি, তুই কি চাস বৌদি আমাদের সাথে বিপদে যাক? না কিন্তু ওকে না নিয়ে গেলে। শোন শোন, কাল ভোরবেলা আমরা যাচ্ছি, এবার বৌদিকে তুই কোথায় রাখবি সেটা তোর ব্যাপার। হ্যাঁ, আমি গুরুকে বুঝিয়ে রাখবো, কাল ঠিক ভোর 5টার সময় ও গাড়ি নিয়ে চলে আসবে। ওকে? পার্থ গাড়িতে উঠে গেল। আমি বড্ড চিন্তায় পড়ে গেলাম। ভূমিকে লুকিয়ে যাওয়াতে আমার মন কিছুতেই সায় দিচ্ছে না। কি যে করি। স্যার, এই যে দেখছেন, এটা হলো পবিতরার জঙ্গল। এখানে হাতির পিঠে করে সাফারি করা যাবে, আর এখানে বন্য জীবজন্তুও দেখতে পাবেন অনেক। জঙ্গলে বাঘের দেখা তো পাইনি, তবে হরিণ, গন্ডার আরো ছোটখাটো জীবজন্তুর দেখা পেয়েছি। ছবি তোলা, লেখা সব করে আমরা গেলাম কাঁচা শিলা হিলের উদ্দেশ্যে। অপূর্ব সুন্দর পরিবেশ। জঙ্গলের থেকে এই জায়গাটা আমার বেশ লেগেছে। সবাই ছবি তুলতে মত্ত। দিনের শেষে সূর্যাস্তটা এখানেই দেখতে চেয়েছিল সবাই, তাই আমাদের টিমের বাকিরা দেখছি এখানেই এসেছে। কৌশিকের সাথে দেখা হয়ে ভালোই হলো। কাল আমাদের যাওয়ার প্ল্যানটা ওকে আলাদা করে বলে রাখলাম। এবার শুধু ভূমিকে বলার অপেক্ষা। না, আমি কোনো মতেই ওকে ছাড়া যাব না। ভূমি আমার শক্তি। এর আগে যতবার যেখানেই গেছি ভূমি আমার সাথে সাথে গেছে, আমায় সাহায্য করেছে। ও শুধু আমার স্ত্রী নয়, আমার সহযোদ্ধা। আমার দুর্বলতা নয়, আমার সাহসিকতা। না না, ওকে আমি সবটা বুঝিয়ে বললে আমার মনে হয় না ও আপত্তি করবে। রিসর্টে ফিরে আমি আগে সেই কাজটাই করলাম, ভূমিকে রাজি করানো। তুমি ওখানে কালই যাবে? কাল আমাদের না গেলে অনেক দেরি হয়ে যাবে, আর 2 দিনই তো আছে। তাহলে ভূমি প্লিজ আর না করো না, চলো না। এর আগেও তো কত জায়গায় গেছি, কত অ্যাডভেঞ্চার করেছি। তা নয় রিজু, আমি ভাবছি অন্য কথা। কি ভাবছো? বুড়ো মায়াঙের বিষয়ে আমি অনেক কিছু শুনেছি। জঙ্গলের মধ্যে সেখানে এখনো কালাজাদুর তপস্যা করে বহু তান্ত্রিক সন্ন্যাসীরা, আর তারা খুব ভয়ঙ্কর। আর এও শুনেছি যে ওখানে একবার কেউ গেলে আর ফিরে আসে না। তুমি এরকম কেন ভাবছো? ওখানে তো অনেকেই যায় ভূমি। বেআইনিভাবে যায় বলো? ওই হলো। যদি কিছু বিপদ হয়? আমি কথা দিচ্ছি তোমাকে, বিপদ হলে আমরা একসাথে সেটার বিরুদ্ধে লড়াই করব। ভূমি রাজি হয়ে গেল। এবার শুধু আমাদের আসল অ্যাডভেঞ্চারটা বাকি। পরের দিন ভোরবেলা আমরা 3 জন রেডি হয়ে বেরিয়ে পড়লাম। গুরু আমাদের রিসর্টের সামনে একদম সময় মতো চলে এলো, আর আমরা বেরিয়ে পড়লাম বুড়ো মায়াঙের উদ্দেশ্যে। প্রায় ঘন্টা 3 লাগবে আমাদের যেতে। মাঝে বৃষ্টি হয় একবার। আসামের সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এই মরশুমে বোঝার উপায় নেই যে আমাদের জন্য আগামী 48 ঘন্টার মধ্যে কি কি অপেক্ষা করে আছে ওই কালা জাদুর আঁতুর ঘরে। আচ্ছা, মোগল সম্রাট অরঙ্গজেবের গল্পটা বললে না তো? বলবো স্যার, বলবো। শুধু মোগল সম্রাট নয়, আজ আরও একটা গল্প বলবো আপনাদের, যেটা জানা খুব দরকার। দরকার কেন? বুড়ো মায়াঙে যাবেন আর এই গল্প জানবেন না?
তা হয় না স্যার। বেশ ঠিক আছে, বলো শুনি তোমার মায়াঙের গল্প। মোগল সম্রাট ঔরঙ্গজেবের কাহিনীটা কিছুটা মহাভারতের মতন। ঔরঙ্গজেব আসাম দখল করতে চেয়েছিলেন, আর সে কারণেই তিনি তার সেনা পাঠিয়েছিলেন। নিজে আসেননি, কারণ সেই সময় আসাম দখল করা এমন কোনো বড় বিষয় ছিল না, তাই নিজে সেনাপতিকে পাঠিয়েছিলেন তিনি। তারপর আসামের অনেক অংশ দখল করেও নেয় তার সেনারা, কিন্তু যখনই তারা মায়াঙে প্রবেশ করেন তাদের সেনাদের সাথে অদ্ভুত সব আচরণ শুরু হয়। কেউ কেউ বলে যে তারা যখনই মায়াঙে প্রবেশ করে তারা অনেক মহিলার বাচ্চার চিৎকার শুনতে পায়। আবার কেউ ভয় পেতে শুরু করে নিজে থেকেই, কেউ ভুল বলতে শুরু করে, কেউ আবার অন্য জগতে অন্য ঘোরে চলে যায়। তারা কিছুতেই কোনোভাবে মায়াঙে প্রবেশ করতে পারছিলেন না। এই সময় মায়াঙে তিরিয়া রাজ্যের সাম্রাজ্য ছিল। প্রচুর সন্ন্যাসী তখন মায়াঙে কালা জাদু করত, আর ঔরঙ্গজেবের সেনাদের তারাই বলে যে মায়াঙে কালা জাদু হয়। প্রথমে সেনারাও সব কিছু বিশ্বাস করেনি, কিন্তু পরে যখন ঔরঙ্গজেবের কাছে খবর যায় যে একে একে তিনি যতবার সেনা পাঠাচ্ছেন ততবার ওনার সেনারা মায়াঙে প্রবেশই করতে পারছেন না, তখন ঔরঙ্গজেব নিজে আসেন এখানে। এমনকি এখানে রাজার সাথে দেখাও করেন। ওই তারপর যা হয়, রাজা ঔরঙ্গজেবের সাথে এক হয়ে যায়, আর তার ফলে রাজা তিরিয়া সন্ন্যাসীদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। তখনই হয় মহাযুদ্ধ। আশ্চর্যের বিষয় হলো সেই যুদ্ধে সন্ন্যাসীরা জিতে যায়, তাদের ওই শক্তিশালী কালা জাদুর প্রক্রিয়াকে কাজে লাগিয়ে। ওই রাজার বংশধরেরা এখন এই গ্রামেই থাকে, তবে ওরা এখন খুবই সাধারণ জীবনযাপন করে। তাহলে অরঙ্গজেব এখান থেকে চলে গিয়েছিলেন কালা জাদুর কাছে হেরে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, সন্ন্যাসীরা যে জিতেছিল তাদের কোনো বংশধর নেই? আবার সে বিষয়ে আমি কিছু জানি না স্যার, তবে শুনেছি ধীরে ধীরে ওরাই নাকি এই সাদা জাদু, মানে ওই মানুষের উপকারের প্রথাটা প্রথম থেকে শুরু করেছিল। আচ্ছা গুরু, আমাকে তুমি একটা কথা বলো তো। হ্যাঁ স্যার, বলুন না। তুমি এই কালা জাদুতে বিশ্বাস করো? স্যার, মায়াঙে থাকবার কালা জাদুতে বিশ্বাস করব না তা হয় নাকি? তা তো বটেই, কিন্তু এসব থাক, তুমি বলো তো ভাই, ওই বুড়ো মায়াঙে যাওয়ার আগে কি জানতে হবে বলেছিলে? ও হ্যাঁ, বলো বলো। বলছি, তবে তার আগে জেনে রাখুন স্যার, এই বুড়ো মায়াঙের জঙ্গলে কিন্তু ধাপে ধাপে বিপদ থাকবে, তাই সব কিছুর জন্য প্রস্তুত থাকবেন। ওসব নিয়ে তুমি ভেবো না, আমাদের কাছে সব ব্যবস্থা করা আছে। আসলে স্যার, সব বিপদের সমাধান আগে থেকে করা থাকে না। কিছু কিছু বিপদ এমনও হয় যেগুলোর আন্দাজ আগে থেকে তো আর করা যায়ই না, তার সাথে সেই বিপদের সমাধান জানা আমাদের ভাবনারও অতীত। যেমন এখন আমরা এই বুড়ো মায়াঙের গুহার দিকে যাচ্ছি। সেখানে যাওয়ার পথে আমাদের পেরোতে হবে ঘন গভীর জঙ্গল, আর ওই জঙ্গলের অনেক দিক আছে। বলা হয় যে বুড়ো মায়াঙের জঙ্গলে এখনো সব তান্ত্রিকরা কালা জাদুর সাধনা করেন, আর তার মধ্যে শুধু পুরুষ সন্ন্যাসী নয় স্যার, মহিলা তান্ত্রিকরাও রয়েছে। তারা কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর। মহিলা তান্ত্রিক? তারা ভয়ঙ্কর? হ্যাঁ স্যার, তাদের কথাই তো এবার আপনাদের বলবো, কারণ তাদের কথা না জানলে এই জঙ্গল থেকে কোনো মানুষ আর ফিরে আসে না কেন, সেই রহস্যটা তো বুঝতে পারবেন না আপনারা। তুমি বলো গুরু। এই জঙ্গলের ভিতর বহু যুগ আগে থেকেই মহিলা সন্ন্যাসীদের প্রকোপ খুব বেশি। ওরা কালা জাদু নিয়ে অন্যরকম সব কাজ করত, যেগুলো ধারণা ওই কোনো পাতি সন্ন্যাসীদের নেই। পাতি সন্ন্যাসী মানে? হ্যাঁ, পাতি সন্ন্যাসী। তাদের মতে বাকি সব তান্ত্রিক সন্ন্যাসীরা পাতি ছিল। তারা কোনো পুরুষতান্ত্রিকদের ওদের ডেরায় ঢুকতে দিত না। ওখানে শুধু মহিলাদের রমরমা। ওদের শক্তি প্রচুর ছিল। সবচেয়ে বেশি যে কাজটা ওরা করতো সেটা হলো বশীকরণ। বশীকরণ? হ্যাঁ, বশীকরণ। ওই ইংরাজিতে যাকে হিপনোটাইজ বলেন আপনারা। ওরা বশীকরণ করত পুরুষদের। গ্রাম থেকে পুরুষদের ধরে নিয়ে যেত, তারপর যেই জঙ্গলে যেত তাকেই আটক করত ওই পৈশাচিক মহিলা তান্ত্রিকরা। ওদের অসীম ক্ষমতা। ওরা মানুষকে পশুতে রূপান্তর করে দিতেও পারে। গ্রাম থেকে পুরুষদের নিয়ে এসে ওরা নিজেদের বশে আনত, তারপর তাদেরকে ছাগল কিংবা ভেড়াতে রূপান্তরিত করত। তারপর ঠিক রাত নামলেই তারা পুরোপুরি ওই পুরুষদের নিজেদের বশে এনে তাদের ভোগ করত। তাদের সাথে শারীরিক মিলন করে আনন্দ করত সবাই মিলে।
আবার সকাল হলেই তাকে পশু বানিয়ে ফেলত। বলো কি? হ্যাঁ স্যার, কেউ কেউ ওখান থেকে ফিরেও আসতো, তবে বেশিরভাগ ক্ষেত্রেই ওরা ওই রোজের শারীরিক অত্যাচারে ওই কালো শক্তির অধিকারী মহিলা তান্ত্রিকদের হাতে মিলনের ফলে মারাও যেত। তবে এগুলো তো কিছুই না, এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যেটা মহিলা তান্ত্রিক থেকে শুরু করে তাবৎ তাবৎ তান্ত্রিকরা বহু যুগ থেকে করে আসছে, সেটা হলো নরবলি। নরবলি? হ্যাঁ স্যার, নরবলি। আমাদের গ্রামে আগে হতো, এমনকি মা কামাখ্যার পুজোতেও। তবে এখন সেখানে কোনো বলি হয় না ঠিকই, কিন্তু বুড়ো মায়াং থেকে যারা কখনো ফিরে আসেনি তাদের হয়তো নরবলি দেওয়া হয়েছে। এসব তুমি কি বলছো গুরু? রিজু, পার্থ, এখনো সময় আছে, আমরা ফিরে যাই, চলো। ম্যাডাম, এত ভয় পাবেন না। এমন নয় যে ওখান থেকে কেউ কোনোদিন ফেরেনি, ফিরেছে। কেউ 10 দিন, কেউ 1 মাস, কেউ হয়তো 1 বছর। যারা ফিরে আসতে চায় তারা ঠিকই ফিরেছে। আমরাও ফিরে আসবো, এটা আমার বিশ্বাস। আমারও। আমারও। গুরু, তুমি ওদের কথায় কেন যাচ্ছ এমন জায়গাতে? টাকার জন্য ম্যাডাম। স্যারেরা যে টাকা অলরেডি আমাকে দিয়েছে তাতে আমার মা, বউ, সংসারটা বেঁচে যাবে। হ্যাঁ, ঠিকই বলেছে গুরু। আমরা 4 জনই নিজেদের উদ্দেশ্য পূরণ করতে নিজেদের স্বার্থেই যাচ্ছি। শুধু ভূমি যাচ্ছে আমার জন্য। দেখতে দেখতে আমরা জঙ্গলের অনেক কাছে চলে এসেছি। গুরু একজন ভালো ড্রাইভার বলা চলে। আমরা ধীরে ধীরে জঙ্গলের ভেতরে প্রবেশ করছি। আচ্ছা, আমরা জঙ্গলের ভেতরে যত যাব ততই আলো কম থাকবে, তাই তো? জঙ্গলে বেশি ভিতরে কিন্তু গাড়ি যাবে না স্যার, আমাদের কিছু সময় পর হেঁটেই যেতে হবে। জানি, চিন্তা নেই, আমাদের সব ব্যবস্থা করা আছে। কিছুক্ষণ পরে আমরা জঙ্গলের বেশ অনেকটা ভেতরে গিয়ে গাড়ি থামালাম। ব্যাস, এখানেই গাড়ি রাখতে হবে। আমরা যদি ফিরে আসি তাহলে গাড়ির দিকে আসতে আমাদের সুবিধা হবে, আর যদি নাও ফিরতে পারি তাহলে অন্তত আমার গাড়িটা সুরক্ষিত থাকবে। একদম, চলো ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ি। হ্যাঁ চলো। আমাদের জঙ্গলের যাত্রা শুরু হলো। ঘন জঙ্গল, পাইন গাছে ঘেরা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি আমরা। আচ্ছা শোনো, এখন আমরা হাঁটবো কিছুক্ষণ, তবে খুব সাবধানে। জঙ্গলের ভেতর জন্তু জানোয়ার আছে, তাই খুব সাবধানে পা ফেলে ফেলে যেতে হবে। প্রায় ঘন্টাখানেক আমরা হাঁটছিলাম জঙ্গলের ভেতর দিয়ে। তারপর হঠাৎই একটা গর্জনের আওয়াজ পেলাম। ভূমি আঁতকে উঠে বলল, হে, কি কিসের আওয়াজ হলো? চুপ চুপ, আস্তে আস্তে ম্যাডাম, আমার মনে হয় ভাল্লুক। ভাল্লুক? আস্তে আস্তে। পার্থ এবার নিজেকে সামলে খানিক ফিসফিস করে বলল, ভাল্লুক? এখন কি করব? হ্যাঁ, চুপ করে নিঃশ্বাস চেপে রাখতে হবে। ভাল্লুক কি আমাদের কাছে আসবে? আসলে আমাদের সতর্ক থাকতে হবে। শোনো, যদি ভাল্লুক আসে তাহলে আমরা চুপ করে মাটিতে শুয়ে থাকবো, আর চেষ্টা করব নিজেদের যতটা সম্ভব নিঃশ্বাসটাকে বন্ধ করে রাখার, ঠিক আছে? ভাল্লুক আর 2 বন্ধুর গল্পটা ছোটবেলায় তো পড়েছো সবাই। পড়েছি, কিন্তু যদি কোনোভাবে আমরা না পারি তাহলে? ভয় পেও না, কিচ্ছু হবে না, আমরা সবাই একসাথে লড়বো। বলতে না বলতেই আবার গর্জন করে উঠল সেই আওয়াজ। আমরা সবাই একটা ঝোপ দেখে লুকিয়ে পড়লাম তার আড়ালে। আর তারপর আড়াল থেকে দেখলাম এক বিশাল আকার ভাল্লুক আমাদের পায়ের আওয়াজ পেয়ে, মানুষের গন্ধ পেয়ে এদিকে এসেছে। তার গর্জনের আওয়াজে আমাদের সবারই ভয় করছে। আমরা সবাই নিঃশ্বাসটা নিজেদের মতো করে আবদ্ধ রাখার আর চুপ করে থাকার চেষ্টা করলাম কিছুক্ষণ। কিন্তু এরপর যেটার আশা করিনি, বা বলা ভালো যেটার সব থেকে বেশি ভয় পেয়েছিলাম, সেটাই হলো। ঠিক কয়েক সেকেন্ডের মধ্যে ভূমি একটা জোরে হাঁচি দিয়ে বসল। ব্যাস, ভাল্লুকের নজর পড়ল আমাদের দিকে। এবার সে আরো একবার গর্জন করে উঠল আর ছুটে এলো আমাদের দিকে। ভূমি ভয় আরো চিৎকার করে উঠল,
বাঁচাও, বাঁচাও। বৌদি চিৎকার করো না। আমি কিছু বলতে যাব তার আগেই ভাল্লুকটা ঝড়ের গতিতে এসে ঝাঁপিয়ে পড়ে আমাদের সামনে থাকা ঝোপের ওপরে। বাঁচাও। ভূমি আরো জোরে জোরে চিৎকার করে ওঠে, আর ঠিক তখনই ওই ভাল্লুকটা এক লাফে ভূমির ওপর ঝাঁপিয়ে পড়ে, ওকে ধরে নেয় আর সাথে ভূমির হাতে এক ছোবলে তার ধারালো নখ দিয়ে আঁচড়ে দেয়। ভূমি ভয়ে চিৎকার করছে। আমি ঠিক তখনই ভাল্লুকের কাছ থেকে ওকে ছাড়িয়ে আনার জন্য উন্মাদ হয়ে করে ফেললাম একটা মস্ত বড় বোকামি। আমি ছুটে গেলাম ভাল্লুকটার কাছে, ঝাঁপিয়ে ভূমিকে ছাড়িয়ে আনার জন্য পাগল হয়ে উঠলাম। ভাল্লুকটা তখন ভূমিকে ছেড়ে আমায় মাটিতে ফেলে আঁচড়ানোর চেষ্টা করে। আমি শক্ত করে ধরে ফেললাম ওর থাবা দুটো। শরীরে যত শক্তি ছিল সব ঢেলে দিলাম ওই ভাল্লুকটার থাবা দুটো ধরে রাখার জন্য। সেও তার পূর্ণ চেষ্টা করে চলেছে আমাকে মারার। তার সেই শক্তির কাছে আমার গায়ের জোর যতক্ষণ চালানো যায় আমি চালিয়ে গেলাম। কয়েক সেকেন্ডের মধ্যেই আমার মনে হলো যে আমার হাত ধীরে ধীরে ভারী হয়ে আসছে। আমার হাতের ওপর ভাল্লুকের শক্তি যেন জাঁকিয়ে বসছে। পাশ থেকে অল্প অল্প শুনতে পাচ্ছি ভূমি, পার্থ আর গুরুর আওয়াজ। আমার চোখ যেন আস্তে আস্তে বন্ধ হয়ে আসছে। আমি তবে হেরে যাচ্ছি? এই কি তবে আমার জীবনের শেষ মুহূর্ত? না না, এ হতে পারে না। আমায় বাঁচতে হবে, আরো জোরে ধরে রাখতে হবে। আমি হেরে যেতে পারি না। গায়ের সমস্ত জোর দিয়ে যখন আবার সরানোর চেষ্টা করছি তখন হঠাৎ শুনতে পেলাম একটা বন্দুকের গুলির আওয়াজ, তারপর আরো দুটো। এক মুহূর্তে যেন সবটা শান্ত হয়ে গেল। আমার শরীরের ওপর বেশ জোরেই পড়ে গেল সেই বিশালাকার ভাল্লুক। সবাই ছুটে এলো আমার কাছে। রিজু, এই রিজু। স্যার, আস্তে আস্তে। আমি হেল্প করছি। তিনজনে মিলে ভাল্লুকটাকে সরিয়ে কোনো রকমে আমাকে বের করলো ওর নিচ থেকে। আয় আয়, আস্তে 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 আস্তে। এখানে বসুন স্যার। এই নাও রিজু, রিজু, জলটা জলটা খাও। ভূমির হাতে ক্ষতর গাঢ় দাগ, তবুও সে আমাকে জল এগিয়ে দিচ্ছে, খাইয়ে দিচ্ছে, চোখে মুখে জল দিয়ে দিচ্ছে। সত্যি হয়তো মেয়েদের ভালোবাসা এমনই হয়। আমি ওকে বললাম, সরি ভূমি, তোমার হাতের এই চোটটা। থাক, চুপ করো, আমি ওষুধ লাগিয়ে নেবো। ঠিক। ম্যাডাম, ম্যাডাম, রাতে কিন্তু ব্যথা করবে ওই জায়গাটা। দাঁড়াও বৌদি, আমি ফার্স্ট এড করে দিচ্ছি। ভূমির হাতটা ভালো করে ওয়াশ করে ওষুধ লাগিয়ে দিল। দুপুর হয়ে গেছে, আমাদের এবার কিছু খেতে হবে। আপনি বসুন, আপনারা বসুন স্যার, আমি গিয়ে শুকনো কাঠ আনছি। আগুন জ্বালাতে হবে। দাঁড়াও, আমি যাব, তোমরা বসো, আমরা আসছি। পার্থ আর গুরু কিছুক্ষণের মধ্যে কাঠ নিয়ে এলো। আগুন জ্বালানো হলো, চাল ফুটিয়ে ভাত হলো, আর সাথে কষানো হলো আমাদের সঙ্গে করে নিয়ে আসা মুরগির মাংস। এখন আমি আগের থেকে একটু ভালো আছি। এবার আমাদের হাঁটতে হবে। সন্ধে নামার আগে আমাদের নেক্সট টার্গেট পয়েন্ট অবধি আমাদের পৌঁছতে হবে। ভূমির হাতে ব্যথা শুরু হয়েছে, ঠিক যেমনটা গুরু বলেছিল। আমরা হাঁটতে শুরু করি আবার ঘন জঙ্গলের মধ্যে দিয়ে, আর চেষ্টা করি যতটা কম আওয়াজ করা যায় ততটা নিজেদের সামলে চলতে। সন্ধে হলে বিপদ আরও বাড়বে। আশঙ্কা আছে চিতা কিংবা নেকড়ের পাল্লায় পড়ার। খুব সাবধানে পা ফেলতে হবে আমাদের, এখানে কিন্তু নেকড়ে আসতে পারে। শুধু নেকড়ে নয় স্যার, এবার ভাই অন্য কিছুরও হবে। কিসের? জঙ্গলের গভীরে ঢুকছি স্যার। কোনো জাদু টোনা বা কালা জাদু করা তান্ত্রিক অনেক বেশি ভয়ঙ্কর হবে কোনো বন্য পশুর চেয়ে। আমরা হাঁটতে থাকলাম। বিকেল গড়িয়ে আসছে। আমাদের রাতে জঙ্গলেই থাকতে হবে, তার জন্য তাঁবু টাঙানো দরকার। আমি বললাম, এবার একটা ঠিকঠাক জায়গা দেখে তাঁবু টাঙালে হয় না? আমিও তাই ভাবছি, এবার আমাদের তাঁবুটা টাঙাতে হবে সন্ধ্যার আগেই। হ্যাঁ, তাই করি। হ্যাঁ স্যার, এখানেই তাঁবু পাততে হবে। সামনে কোথাও ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি না। তাই করা হলো। আমরা তিনজনে তাঁবু টাঙানোর কাজ শুরু করলাম।
আর ভূমি চুপ করে বসে রইল। ওর হাতের ব্যথাটা বেড়েছে, বেশি নড়াচড়া করতে পারছে না। পার্থ ওকে একটা ওষুধ খাইয়ে আর ভাল্লুকে আঁচড়ানোর জন্য যাতে ইনফেকশন না হয় তার জন্য ইঞ্জেকশনও দিয়েছে। আশা করা যায় যে রাতের পর কাল সকালে ঠিক হয়ে যাবে। তাঁবু টাঙানোর পর আমরা কাঠ জ্বালালাম। এবার আর রাতে খাবার করার কোনো ঝামেলা নেই। দুপুরে করা খাবার বেঁচে থাকায় আমরা তাই খেয়ে কোনো মতে তাঁবুতে গিয়ে শুতে পারলে বাঁচি। তাহলে গুরু, এখানে আবার কি বিপদ আছে? কোনো মানুষকে পশু হতে পারে, কিংবা কোনো নরবলি দেওয়ার মতো তান্ত্রিক। না না, আমার মনে হয় যে ওই মহিলা তান্ত্রিকরা আসবে যারা পুরুষদের ধরে নিয়ে বশ করে আর তারপর পশুতে পরিণত করে, তাকে নিজের বশে রাখতে। আর রাত হলেই... হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বুঝেছি, তোকে আর রিপিট করে বলতে হবে না। তোমরা এখন ঠাট্টা করছো? এই রে বৌদি, তুমি যে কি বলো না। আরে ঠাট্টা তামাশা না করলে আমাদের অ্যাডভেঞ্চারে কোনো মজা আছে? হ্যাঁ, আমাদের মেজাজটাও ঠিক রাখতে হবে তো, নাকি? একদম ঠিক। সারাক্ষণ মুখ ভার করে দুশ্চিন্তা করে ভয় পেয়ে থাকলে হবে না। মাঝে মধ্যে একটু আধটু মজাও করতে হবে। আমিও কিন্তু স্যারদের সাথে একমত ম্যাডাম। ওই দেখলে? বেশ, তোমরা সবাই একদলে হয়ে থাকো, আর আমি তাঁবুতে গিয়ে ঘুমাই। আরে এক্ষুনি যাবে? দাঁড়াও না একটু। না, তোমরা বুঝতে চাইছো না। আচ্ছা, কি বুঝতে চাইছি না বলো তো বৌদি? কি আবার, কাল আমরা ওই গুহার দিকে যাব। তোমাদের মনে হয় এত সহজে যেতে পারবো আমরা? আর আমারও মনে হচ্ছে আজ রাতেও খুব 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 খারাপ কিছু হবে। কি খারাপ হবে? জানি না, বোধহয়। ভূমি কিছু একটা বলতে যাচ্ছিল, এমন সময় হঠাৎ আমরা জঙ্গলের এদিক থেকে কিছু গমগমে আওয়াজ পেলাম। কিসের আওয়াজ ওটা? দেখলে আমি তোমাদের বললাম যে আমাদের এখনো বিপদ কাটেনি আজকের মতো। প্রথম থেকেই কেমন যেন শরীর আর মনের ভেতর একটা উথাল পাতাল চলছিল। এখন বুঝতে পারছি কেন। ভূমি, একটু আস্তে, শান্ত হও, আমরা আছি তো। তুমি এক কাজ করো তো, তুমি তাঁবুর ভেতরে যাও। না না না, আমি আর কোথাও যাব না। যা হবে আমি সামনে দাঁড়িয়ে লড়াই করব। ভূমি, আস্তে স্যার, আস্তে। এই আওয়াজটা কেমন যেন। গুরু ভালো করে শোনার চেষ্টা করল, তারপর বলল, আমার মনে হচ্ছে এটা কোনো জন্তু জানোয়ার নয়। আমরা বোধহয় সত্যি কোনো সন্ন্যাসীদের হাতে পড়তে চলেছি। হাতে পড়তে চলেছি মানে? স্যার, এই সময় আর শিকারের জন্য আসে। নরবলির জন্য? তা আমি জানি না, তবে এদের থেকে আমাদের বাঁচার উপায় কি বলো তো? আমার জানা নেই সত্যি ম্যাডাম। এই আস্তে আস্তে আস্তে, মনে হচ্ছে আওয়াজটা কমে আসছে। হ্যাঁ তাই তো, আওয়াজটা মনে হচ্ছে দূরে সরে যাচ্ছে। শোনো, এই আগুনটা আমাদের নিভিয়ে তাঁবুতে যাওয়া উচিত এবার। হ্যাঁ সে তো বটেই। আমার কথা শেষ হওয়ার আগেই আবার একটা গর্জনের আওয়াজ পাওয়া গেল। আমি বললাম, এবার কিসের আওয়াজ ওটা? এটা তো কোনো মানুষের কথা বলার গমগম আওয়াজ। না স্যার, এই আওয়াজ কোনো মানুষের নয়, বরং এই আওয়াজ রাতের বেলা এই জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর পশু নেকড়ের আওয়াজ। নেকড়ে? ওরা আসলে তো একা আসবে না, দল বেঁধে আসবে। হ্যাঁ স্যার। আচ্ছা শোনো, আমাদের কাছে শুকনো কাঠের লাঠি আছে তো? আছে। বেশ ঠিক আছে, শোনো আমার কথাটা মন দিয়ে শোনো। সবাই হাতে একটা করে লাঠি নাও আর ওতে কাপড় জড়িয়ে তাতে আগুন জ্বালাও। তাতে কি হবে স্যার? আমার আর পার্থর কাছে লাইসেন্স বন্দুক আছে। আমরা এক হাতে মশাল আর এক হাতে বন্দুক নিয়ে সামনে দাঁড়াবো, আর তুমি আর ভূমি ঠিক আমাদের পেছনে দাঁড়াবে, দুই হাতে দুটো মশাল নিয়ে। কিন্তু আমার ডান হাত যে ব্যথা হয়ে আছে রিজু। তোমার বাঁ হাতের জোরেই কাজে লাগাতে হবে ভূমি, সেটা কোনো অংশেই কম যায় না।
বেশ, ঠিক আছে। আমরা আবারও গর্জনের আওয়াজটা পেলাম। বুঝতে পারছি আমরা ভালো মতো যে আমাদের দিকে একটা বেশ বড় নেকড়ের দল ধেয়ে আসছে। জানি না তাতে কজন আছে, তবে আমাদের সামনে তারা শুধু নেকড়ে নয়, আমাদের মিশন পূর্ণ হওয়ার পথের কাঁটা, আর সেই কাঁটাকে আমাদের উপরে ফেলতে হবে। আমরা তিনজনেই কাঠের মধ্যে ঝটপট কাপড় গুটিয়ে তাতে আগুন জ্বালিয়ে মশাল রেডি করে ফেলেছি। ওরা আসবে, আগুন দেখে ওরা এদিকে আসবেই। হ্যাঁ চলো, তোমরা ওই দিকে তাক করে দাঁড়াও, আমরা এই দিকে তাক করে দাঁড়াচ্ছি। মোটামুটি বাইরের দিকে তাকিয়ে একটা গোল করে আমরা দাঁড়িয়ে রইলাম। নেকড়ের ডাকটা ধীরে ধীরে যেন আরো কাছে আসছে, আরো স্পষ্ট হয়ে উঠছে আমাদের সামনে। কি করব এবার যখন ভাবছিলাম, ঠিক তখনই দেখি সামনে আমাদের থেকে প্রায় 150 মিটার দূরে একটা ঝোপের আড়াল থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে একটা কালো আর বাদামি রং মিশ্রিত নেকড়ে। তার চোখ দুটো জল করছে অন্ধকারে, আর আমাদের তাঁবুর সামনে থাকা আগুনের আলোতে চিকচিক করছে তার লোমশ দেহ। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার হিংস্র মুখ। সেই মুখ কোনোদিন আমি ভুলতে পারবো না। আমার জীবনে আমি কোনো পশুর এত রাক্ষস রূপ সমেত হিংস্র চেহারা, মুখ থেকে ঝরে পড়া লাল কটকটে চোখ আগে দেখিনি। ধীরে ধীরে একজন থেকে আরো 4টে নেকড়ে দল বেঁধে বেরিয়ে এলো ঝোপের ভেতর থেকে। ঠিক যেমন আমরা গোল করে দাঁড়িয়ে আছি, তেমনভাবেই আমাদের 4 জনকে ওরা আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখতে শুরু করে। বনের পশু বলেই হয়তো বুঝতে পেরেছে আমাদের ফন্দি, তাই ওরাও মাঠ ছেড়ে যাওয়ার পাত্র নয়। আমাদের সামনে গড়গড় আওয়াজ করে হিংস্র চেহারা নিয়ে এসেছে ওরা, যেন মনে হচ্ছে চোখে চোখ রেখে লড়াই করতে চাইছে, অথবা এক্ষুনি সব কটা মিলে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে আমাদের ছিঁড়ে খাবে। আমাদের দিকে ওরা এগিয়ে আসছে আস্তে আস্তে। সবাই তৈরি থাকো। গুরু, তোমার দুটো হাতে মশাল আছে তো? হ্যাঁ স্যার, চিন্তা করবেন না, 2টো মশাল দিয়ে 2টো নেকড়েকে আমি আজ বধ করবই। দেখো, আমি প্রাণী হত্যার বিরোধী। প্রাণী হত্যা মহাপাপ। আমি মনে করি যে যখনই কোনো মানুষ কোনো প্রাণীকে হত্যা করে তার বয়স 10 গুণ কমে যায়। কিন্তু কিছু ক্ষেত্রে আমাদের হাতে কিছু থাকে না। আমরা যদি ওই নেকড়েদের না মারি তাহলে ওরা আমাদের ছিঁড়ে খাবে। তাই বাধ্য হয়েই প্রাণী হত্যা আজ আমাদের করতে হচ্ছে। প্রথমে ভাল্লুক, আর এখন এই নেকড়েদের। হ্যাঁ, একদম ঠিক বলেছিস। বলতে না বলতেই নেকড়ের দল আমাদের দিকে ধেয়ে আসতে শুরু করে। আমার সামনে থাকা নেকড়েটা আমার উপর বেশ লম্বা একটা ঝাঁপ দিয়ে এগিয়ে আসে ঠিকই, কিন্তু আমিও তার জন্য প্রস্তুত ছিলাম। আমিও এদিক থেকে ছুটে গিয়ে একটা লাফ মারি, তারপর ওই নেকড়েকে ছাপিয়ে আমার হাতে থাকা মশাল দিয়ে ওর বুকে একবার জোরে আঘাত করি, আর সেই আঘাতের জন্যই মাটিতে ছিটকে পড়ে যায় ওই হিংস্র নেকড়ে। এরপর আমি ওই নেকড়েকে আবারও আঘাত করি সেই মশাল দিয়ে। শুধু আমার সামনে নয়, আমাদের প্রত্যেকের সামনে একে একে ঝাঁপিয়ে পড়ছিল ওই নেকড়ের দল। গুরু ওর 2 হাতে 2টো মশাল নিয়ে একসাথে 2টো নেকড়ের দিকে ছুঁড়ে ছুঁড়ে মারছে। এমন সময় পার্থর ওপরে পেছন দিক থেকে একটা নেকড়ে এসে হামলা করে। পার্থ, বন্দুক দে, শুট কর পার্থ, শুট! পার্থর হাত থেকে ওর বন্দুকটা ছিটকে গেছিল। ওর পাশ থেকেই হাত বাড়িয়ে ওকে বন্দুকটা দিতে যাব, এমন সময় আমার উপর চড়াও হলো আরেকটা নেকড়ে। কিন্তু না, আমি তাকে আমার উপর নিজের ছোবল বসানোর আগেই মশালটা ছুঁড়ে মারি। সে ছিটকে পড়ে যায়। সাথে সাথে গুলি করে দিই পার্থর উপর হামলা করতে চেষ্টা করা সেই নেকড়েটাকে, যাকে এতক্ষণ পার্থর হাত দিয়ে আটকে রেখেছিল। 2 পরপর গুলি করতেই খেলা শেষ। গুলির আওয়াজ শুনে বাকি নেকড়ের দল পালিয়ে যায় আমাদের পিছু ছেড়ে। গুলির আওয়াজ শুনেই ওরা চলে গেল। হ্যাঁ, আর কোনোভাবেই বাইরে থাকা যাবে না। বই ঠিক বলেছে। আমাদের তাঁবুর ভেতরে যেতে হবে। কোনো রকমে আজকের রাতটা পার করতে হবে। বিপদ কি কেটে গেছে? কি জানি কাল সকালে আমাদের জন্য আবার নতুন কি অপেক্ষা করছে। যাই অপেক্ষা করুক না কেন,
আমরা সব কিছুর জন্য প্রস্তুত থাকব, আর কাল আমাদের লক্ষ্য ওই গুহার ভেতরে যাওয়া। তবে স্যার, একটা কথা কিন্তু ভুলে গেলে চলবে না। আমাদের শুধু গুহার কাছে পৌঁছলেই হবে না, ওইখানে যে পাথর দিয়ে গুহার মুখটা বন্ধ করা আছে সেই পাথরগুলো সরাতেও হবে। হ্যাঁ, তা তো বটেই, কিন্তু আমি রিসার্চ করেছি যে ওই দরজা কেউ আগে থেকেই খুলে ফেলেছিল, কোন এক সাংবাদিক। হতে পারে। আসলে এখানে অনেকেই আসে আর কেউ কেউ ফিরেও যায়, কিন্তু আবার সে কি গল্প কথা বলে কি না তা তো আর আমরা খবর পাই না স্যার। আচ্ছা ঠিক আছে, এত কথা বলে লাভ নেই, যা হবে দেখা যাবে। আমার ওই গুহার ভেতরে কিছু ছবি দরকার, ব্যাস তাহলেই হবে। হ্যাঁ হ্যাঁ, আর কামাখ্যা মন্দিরের রাস্তাটাও। কামাখ্যা মন্দিরে যাওয়ার জন্য অনেক ভাগ্য লাগে শুনেছি। এসব আবার তোমাকে কে বলল? কামাখ্যা মন্দিরে মায়ের জনি পুজো হয় রিজু, কত জাগ্রত বলো তো। হ্যাঁ ম্যাডাম কিন্তু এটা একদম ঠিক বলেছে। কামাখ্যা মায়ের মন্দিরের অসীম ক্ষমতা, কত লোক প্রতি বছর আসে সেখানে। হ্যাঁ, আমার মনে হয় ওই গুহার ভেতর যে কালা জাদু আর জাদু টোনা করে রাখার গল্প সবাই বলছে, সেই সাপ কামাখ্যা মায়ের আশীর্বাদে ঠিক মোচন হবে। তাহলে আমাদের কি করা উচিত ভূমি? এই গুহার কালা জাদুর সাপ কাটানোর জন্য কামাখ্যা মায়ের মন্ত্র জপ করা উচিত। আমার কিন্তু জানা আছে সেই মন্ত্র। আচ্ছা, কিন্তু কিন্তু তুমি তো ব্রাহ্মণ নও। বাহ বাহ, শুধুমাত্র ব্রাহ্মণরাই মন্ত্র জানে, তাই না? না, তা নয়। তাহলে আবার কি? শোনো, এত চিন্তা করো না, চলো তাঁবুর ভেতরে যাই। ওহ, এই কালা জাদুর আঁতুর ঘরে এসে মনে হচ্ছে যেন অ্যামাজন জঙ্গলে চলে এসেছি। কথাটা পার্থ খুব একটা ভুল বলেনি, আমিও তাই ভাবছি। যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে সবাই যে যার মতো তাঁবুতে গিয়ে শুলাম। একটাই বড় তাঁবু, কিন্তু মাঝে একটা দেওয়াল তোলা, মানে একটা তাঁবু, ভেতরেই দুটো ঘরের মতো। আমি আর ভূমি একদিকে, অন্যদিকে পার্থ আর গুরু। মাথার মধ্যে আমার অনেক কিছু চলছিল। পাশ ফিরে দেখলাম ভূমি ঘুমিয়ে পড়েছে। বেচারির খুব কষ্ট হয়েছে আজ। ভাল্লুকের হাতের ওই ধারালো নখের আঁচড়ানোর জন্য ব্যথা হয়ে আছে। কাল যে কি হবে, ভালোই ভালোই গুহা পর্যন্ত পৌঁছে গেলে যেন আমাদের শান্তি। কিন্তু ওই পথটা অতটাও সহজ হবে না। আমাদের কাছে পর্যাপ্ত পিস্তলের গুলি আছে, তবে যাত্রা কতটা কঠিন হতে চলেছে তার কোনো ধারণা এই মুহূর্তে নেই। ভীষণ ক্লান্ত লাগছে, ঘুম পাচ্ছে। এবার একটু ঘুমোই। অনেক পরিশ্রম হয়েছে, কাল ভোরবেলা উঠতে হবে, তাই এবার আমার একটু ঘুম দরকার। আমি ঘুমিয়ে পড়লাম। বেশ কিছুক্ষণ চোখ লেগে যাওয়ার পর হঠাৎই আবার কেমন যেন একটা খচখচ করে পায়ের শব্দ পেলাম। বললাম, কে? বলতেই এক মহিলা কণ্ঠের বিকট হাসির শব্দ শুনতে পেলাম। এক মুহূর্তের জন্য আমার ভয়ে বুকটা কেঁপে উঠল। আবার ভয় ভয় বললাম, কে? বিকট শব্দে আবারও হেসে আমাকে সেই মহিলা কণ্ঠ তার পৈশাচিক সুরে বলল, আমি বসুন্ধরা রিচু, বসুন্ধরা। বসুন্ধরা? এ নামে তো আমি কাউকে চিনি না। কে কে তুমি? আমি রিচু, আমি আমি তোমার বসুন্ধরা। আমার বসুন্ধরা? কি বলছো এসব? এই এই ভূমি, এই পার্থ, এই ওর তো, এই দেখ কে বাইরে থেকে বসুন্ধরা নাম বলছে। কে দেখ তো। কি হলো? হাসছো কেন? কেউ উঠবে না, কেউ না। উঠবে না মানে? কেন উঠবে না? কারণ আমি ওদের আজ ঘুম পাড়িয়েই রাখবো। মানে
মানে আজ আর ওরা কেউ উঠবে না। কে তুমি? বাইরে এসো, এসে দেখো আমি কে। এসো। আমার মাথা কাজ করছে না, আমি কি করব বুঝতে পারছি না। এমন সময় আমার কি করা উচিত আমি জানি না। তাই সাহস করে বেশি না ভেবে ওই বসুন্ধরার কথাতেই ধীরে ধীরে তাঁবুর ভেতর থেকে বেরিয়ে এলাম। আর তারপর যা দেখলাম তাতে আমার চোখ পুরো কপালে উঠে যায়। কি রিজু, তোমরা বসুন্ধরাকে চিনতে পারলে? হে, আমি কি দেখছি, কি দেখছি আমি? আমার সামনে বেনারসি পরে বিয়ের কোণে সেজে এত সাজসজ্জা করে দাঁড়িয়ে আছে ভূমি। রিজু, এসো, এসো আমার কাছে। এ কি, এত মধুর আওয়াজে আমায় ডাকছে, আমি তো নিজেকে এক জায়গায় স্থির রাখতে পারছি না। এসো রিজু, এসো। হ্যাঁ হ্যাঁ, আসছি, হ্যাঁ আসছি, আমি আসছি। আমার মনে হলো এবার মুহূর্তের মধ্যে আমাকে সে নিজের দিকে টানছে। আমি যেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে নেই, আমি যেন অন্য জগতে মিশে যাচ্ছি। আমার গলার ভেতর যেন কেউ চেপে কামড়ে ধরে আছে। আমার 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 কষ্ট হচ্ছে, আমার হাত পা কেমন যেন অসাড় হয়ে আসছে। আমি 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 পারছি না, পারছি না। আর এই তীব্র যন্ত্রণায় আমি চিৎকার করে উঠলাম। সেই সময় আমার চোখে মুখে অনুভব করলাম জলের ছিটে। আস্তে আস্তে চোখ খুলে দেখি আমার সামনে ভূমি, গুরু আর পার্থ। রিজু, এই রিজু, তুমি ঠিক আছো? কি হয়েছে? এই রিজু, এই রিজু, রিজু শুনতে পাচ্ছিস? এই কিরে? আমার মনে হয় স্যার কোনো বাজে স্বপ্ন দেখেছেন। স্বপ্ন? স্বপ্ন দেখেছো তুমি? আচ্ছা বুঝেছি। ওঠো ওঠো, ভোর হয়ে গেছে, আমাদের বেরোতে হবে। সত্যি স্বপ্ন দেখলাম আমি, তাও আবার ভোরবেলা। আরে কি হয়েছিল বলতো তোর? কি স্বপ্ন দেখলি? আরে না, মানে আচ্ছা তুমি চোখে মুখে জল দাও, তারপর না হয় বলো। হ্যাঁ তাই করব। যা দেখলাম সেটা কেন দেখলাম, এই সূত্র আমাকে আগে বের করতে হবে। তবে হতে পারে হয়তো গুরুর থেকে কাল মহিলা তান্ত্রিকদের ওই বশীকরণের কথা শুনে আর ওই সব গল্পের জন্যই, হ্যাঁ হয়তো ওই গল্পগুলো শোনার জন্য রাতে এইসব স্বপ্ন এসেছে। কিন্তু মহিলা তান্ত্রিকরা কি এভাবেই বশ করে তাদের শিকারকে? তাদের প্রিয়জনের রূপ ধরে আসে তারা? নিশির ডাকও শুনেছি এমন হয়। শুধু দেখা যায় না, শোনা যায় প্রিয়জনের আওয়াজে ডাকে মানুষকে বশ করার জন্য। যাই হোক, এইসব আর এখন ভাবলে আমার হবে না, কারণ আজ আমরা গুহার অনেকটা কাছে আছি। তাই দুপুরের আগেই আমাদের পৌঁছতে হবে সেখানে। আমি হাত মুখ ধুয়ে একটু শরীরটা আর মেজাজটা ঠিক করে নিলাম। তারপর চারজনের সব ব্যাগপত্র আর টেন্ট গুছিয়ে আবার বেরিয়ে পড়লাম জঙ্গলের ভেতর দিয়ে কামাখ্যা মন্দিরের গুহার উদ্দেশ্যে। এই রিজু, এবার বলতো কি স্বপ্ন দেখলি ভোরবেলা? হ্যাঁ হ্যাঁ, তুমি কেমন যেন করছিলে রিজু। কি করছিলাম? ছটফট করছিলে, বোধহয় যন্ত্রণায়। ছটফট করছিলাম? হ্যাঁ, আর কি সব যেন বিড়বিড় করছিলি। হ্যাঁ আমিও শুনেছি। কি সব? কি যেন, আহা ওই বসুন্ধরা বসুন্ধরা এরকম কিছু একটা। হ্যাঁ আমিও এটাই শুনেছি। এই বসুন্ধরাটা আবার কি?
কারোর নাম মনে হয়। কিরে, বলবি তো? হ্যাঁ, আমি স্বপ্নে তাকেই দেখেছি। বসুন্ধরাকে? হ্যাঁ, তবে তোরা যেমন ভাবছিস তেমন নয়। কাল দেখলাম যে আমি ওদের কাল রাতের দেখা সব ঘটনা একেবারে হুবহু বললাম। এও বললাম যে হতে পারে সবই সারাদিন ওই কালা জাদু আর বশীকরণের গল্প শুনে হয়েছে। সবটা শোনার পর ভূমি বলল, বুঝেছি, কিন্তু আমার মুখ নিয়ে যদি সে আসে তাহলে তার নাম কেন বসুন্ধরা বলবে? এক্স্যাক্টলি বৌদি, আমিও এটাই ভাবছিলাম কেন নেবে ওই নামটা। মানে সে তোমার রূপ ধরে যদি ওকে বশ করতে চায় তাহলে নামটা কেন বদলাবে? আমি সব কিছু জানি না, আর তোরা আমাকে জিজ্ঞাসাও করিস না। আমি জাস্ট ওই বিকট হাসিটা ভুলে যেতে চাই, আর সাথে ওই স্বপ্নটাও। ভুলতে চাইলেই ভুলতে পারবেন না স্যার। গুরু এতক্ষণ পর মুখ খুলল। এতক্ষণও চুপ করে ছিল। আমি অতটা গুরুত্ব দিইনি তখন, তবে এই কথাটা ও কেন বলল হঠাৎ? আমি জিজ্ঞেস করলাম, কেন ভুলতে পারবো না কেন? কারণ এই বুড়ো মায়াঙের জঙ্গলের কালো জাদুর রেশা আপনার উপর পড়েছে, তাই আপনি এত সহজে ভুলতে পারবেন না। গল্প শোনার জন্য আপনি স্বপ্ন দেখেননি স্যার, বরং এই মায়াঙের মায়াজালে আপনাকে জড়িয়ে ফেলতে চেয়েছিল এই জঙ্গল, যার কোনায় কোনায় কালো জাদুর ছায়া আছে। বলো কি, বলো কি? হ্যাঁ স্যার, আমি ছোটবেলায় গল্পে শুনেছি রিজু স্যার যে স্বপ্ন দেখেছেন সেটাতে উনি চিরকালের মতো হারিয়ে যেতে পারতেন যদি আমরা সময় মতো ওনার মুখে জল না দিতাম। ওই জাদু টোনার অসীম ক্ষমতা, সে চাইলে স্বপ্নের মধ্যেও মানুষের আত্মাকে টেনে নিয়ে চলে যেতে পারে দূর দিগন্তে। আর শরীর? বন্য জীবজন্তুতে খেয়ে নেয় স্যার। গুরুর কথা শুনে আমরা আর কিছু বললাম না, কিছু বলার ছিল না। শুধু বুঝলাম যে আমার ওপর ওই মায়াঙের মায়াজাল একটু একটু করে ভর করছে, তাই বিপদ এখনো বাকি আছে। আমরা হাঁটতে হাঁটতে বেশ কিছুটা পথ এগিয়ে এলাম। তারপর গুরু আমাদের দূরে আঙুল দেখিয়ে বলল, স্যার ওই যে দেখছেন ওই দিকে ওই পাহাড়ের বাঁকটা, ওটা পেরিয়ে গেলেই গুহাটা পড়বে। আচ্ছা, চলো তাহলে। তবে স্যার আমি যতদূর জানি ওই পাহাড়ে মানে গুহার রক্ষা করার জন্য নাকি অনেক তান্ত্রিকদের আস্তানা আছে ওখানে। তাহলে আমরা কি করব এখন? দুটো উপায় আছে। এক হচ্ছে আমরা পাহাড়ের অন্য দিক দিয়ে ঘুরে যেতে পারি, তবে সেটা খুব একটা সহজ হবে না। আর আরেকটা রাস্তা হলো এই সোজা পথে যাওয়া। আচ্ছা, উল্টো পথে যদি ঘুরে যাই তাহলে কি হবে? ম্যাডাম, এই জঙ্গলের কানায় কানায় কালো জাদু ভর্তি, আর ওখানে আজ অবধি যে গেছে সে আদৌ গুহার ভেতর গেছে কিনা আমার জানা নেই। তাহলে আমাদের কি করা উচিত? আমরা সোজা পথেই যাব। কিন্তু কিন্তু গুরু যে বলল আমরা সোজা পথেই যাব। আমার কেন জানি না মনে হচ্ছে এই পথে গেলে এমন কিছু হবে যা আমাদের জন্য ভালো। স্যার আপনার এমন মনে হচ্ছে তার কারণ আপনার উপর এই মায়াঙের মায়াজাল ইতিমধ্যেই একবার তার রূপ দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, ঠিকই বলেছ, তার জন্যই আমি এমন দেখছি। বেশি দেরি না করে চলো তাহলে। বেশ, ঠিক আছে, চলো। এগিয়ে চললাম, সোজা পথেই চললাম, আঁকা বাঁকা পাহাড়ের জঙ্গলের ভেতর দিয়ে। কিছুটা এগিয়ে গেলেই একটা ঝর্ণা, আর তার নিচে রয়েছে ওই গুহা। আমরা ঝর্ণার জলের আওয়াজ শুনতে পাচ্ছি। জলের আওয়াজ পাচ্ছি? হ্যাঁ, তার মানে আমরা কাছেই আছি। হ্যাঁ, বেশি দূর আর নেই। মনে হচ্ছে ঝর্ণার কাছটা খুব সুন্দর জায়গা। হ্যাঁ, খুব সুন্দর। গুরু এই কথাটা শেষ করতে পারে না। হঠাৎ করে ওদিক থেকে একটা তীর তীব্র গতিতে আমাদের দিকে এসে সোজা পার্থর পাশে একটা গাছে গিয়ে গিঁথে গেল। এ কি? তীর? কে ছুড়লো এটা? আমি তীর যেদিক থেকে এসেছে সেদিকে আঙুল দেখিয়ে বললাম, ওই যে ওইখান থেকে এসেছে তীর।
পার্থ নিজের গলায় ঝুলতে থাকা দূরবীনটা চোখে দিয়ে বলল, মাই গড, কি? নিজেই দেখ। দূরবীনটা নিয়ে যখন ওই দিকে দেখলাম, দেখি একজন লম্বা চুলদাড়িওয়ালা তান্ত্রিকের মতো লোক ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে। বোধহয় সে আমাদের দেখতেও পাচ্ছে। আমি বললাম, আমাদের দেখতে পাচ্ছে ওরা, চলো চলো সবাই। কিন্তু কোথায়? ঝর্ণার দিকে। আবার কোথায়? তাড়াতাড়ি চলো। আমরা সবাই ছুটতে ছুটতে ঝর্ণার দিকে যখন এগিয়ে গেলাম, আমাদের পেছন থেকে আরও 2-3টে তীর এসেছিল। খুব কপাল জোরে আমরা কোনো মতে নিজেদেরকে বাঁচিয়ে যতটা সম্ভব আড়াল হয়ে ছুটছিলাম। আমি চেঁচিয়ে ভূমির হাত ধরে বললাম, তাড়াতাড়ি ছোট সবাই, জলদি, আমাদের গুহার দিকে যেতে হবে। গুহার দরজা ওইদিকে স্যার, ওই ঝর্ণার নিচেই। চলো ওইদিকে চলো। আমরা গুহার আরও কাছে ছুটে গেলাম। আরও 2-3টে তীর আমাদের দিকে ধেয়ে এলো। আমরা কোনো মতে ছুটে গুহার কাছে পৌঁছে দেখি গুহার দরজা অর্ধেক খোলা। অর্ধেক খোলা দরজা? তার মানে এখানে কিছুদিন আগেই কেউ এসেছিল। হ্যাঁ, নিশ্চয়ই এসেছিল। বলতে না বলতেই দেখি আকাশে একগুচ্ছ তীর ঝড়ের বেগে আমাদের দিকে ধেয়ে আসছে। আমি ভয় ভয় ওদের তাড়া দিয়ে বললাম, চলো চলো তাড়াতাড়ি চলো। তীর আমাদের খুব কাছে ধেয়ে আসার আগে আমরা ভীষণ তাড়াহুড়ো করে একে একে গুহার ভেতর ঢুকে অর্ধেক টানা পাথরটা সবাই মিলে ধরে টেনে দিলাম। ওহ, এত ভারী এটা। পাথর তো ভারী হবেই, কিন্তু আমি বুঝতে পারছি না এই তীরগুলো ওরা আমাদের দিকে কেন ছুটছিল। আমাদের মারার জন্য নাকি? এত এত ভেবে আর লাভ নেই। চলো আমাদের মন্দিরের দিকে যেতে হবে। চলো চলো আমাদের মন্দিরের দিকে যেতে হবে। গুহার ভেতর পুরো অন্ধকার। আমরা আমাদের ব্যাগ থেকে টর্চটা বের করে হাঁটতে শুরু করলাম। ভেবেছিলাম এই গুহার পথ আমাদের অনেক কঠিন হবে। পাথরের গুহা, যেহেতু ওপরে ঝর্ণা আছে তাই নিচেও গুহার মাটিতে জল আছে। আর ভয় ছিল সেই জলে কোনো সাপখোপ থাকতে পারে। প্রায় বেশ কিছুক্ষণ আমরা গুহার রাস্তা বরাবর হাঁটছিলাম। যখন ঢুকেছিলাম গুহার ভেতর তখন ছিল দুপুর, আর এখন অনেকক্ষণ ধরে হাঁটছি আমরা। এরপর সময়টা যখন দেখলাম দেখি সন্ধে 6টা বাজে। এত দেরি হয়ে গেল, কিছু খেয়ে নি আমরা? টর্চের আলো কমে আসার আগে আমরা কিছু খেয়ে নিই, কারণ আজ সারা রাত আমাদের হাঁটতে হবে। এই জলে আমরা কোথাও বসতে বা শুতেও পারবো না। ভাগ্যিস বললি। ও ঠিক আছে ঠিক আছে। শুকনো রুটি আর কলা আছে। হ্যাঁ, এটাই অনেক বৌদি। হাঁপিয়ে যাচ্ছি আমি। কি হলো গুরু, তুমি চুপ করে আছো যে? না স্যার, আমি ভাবছিলাম যে কামাখ্যা মন্দিরের রাস্তাটা বেশি দূর হওয়ার তো কথা নয়। আমরা হয়তো কাল সকালেই বেরিয়ে যাব, কিন্তু 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 এই গুহাতে ঢুকে পরের দিনই কেউ বেরিয়ে আসেনি। তাই বুঝতে পারছি না এখানে কি আছে যেটার জন্য এত দিন এখানে থেকেছে তারা, আর আমরা এখনো তেমন কিছুই পাইনি। গুরু ভুল কিছু বলেনি। সময় যত এগিয়ে আসছে তত মনে হচ্ছে কিছু আমাদের কাছে আসছে। আমরা খাবারটা খেয়ে আবার হাঁটতে শুরু করলাম। কিছুটা এগিয়ে যেতে এরপর হঠাৎই কেমন যেন একটা বাজে পচা গন্ধ পেলাম। আমি বললাম, কিসের একটা বাজে গন্ধ আসছে না? হ্যাঁ স্যার, আমিও পাচ্ছি। বাজে গন্ধ ছাড়ছে, আমার গা গুলিয়ে উঠছে। কিন্তু এটা কিসের গন্ধ? আমার মনে হয় সামনে কিছু একটা মরে পড়ে আছে। আমাদের গ্রামে ইঁদুর মারা গেলেও এমন গন্ধ ছাড়ে স্যার, কিন্তু এই যে তার চেয়েও বেশি। কাপড় দিয়ে নাক ঢেকে বেশিক্ষণ এভাবে থাকতে পারবো না রিজু। তারাও আমি দেখছি, তোমার পেছনে এসো। একটু একটু করে গুহার আরও ভেতরে এগিয়ে গিয়ে যা দেখলাম, সামনে জলের পরিমাণ অনেক কম, আর তাতে ভেসে বেড়াচ্ছে মানুষের কঙ্কালের হাড়গোড়, খুলি ইত্যাদি। আর সবচেয়ে বেশি গন্ধ যা থেকে আসছে সেটা ছিল একটা লম্বা বিশালাকার প্রায় 10 ফুট দৈর্ঘ্যের সাপ।
তাও আবার মৃত। তার শরীরে ধীরে ধীরে পচন ঘটছে, তার দেহে তীর বিঁধে আছে এখনো। কেউ তাকে হত্যা করেছেন, তার উপর কালা জাদু করতে চেয়েছিল কেউ। তাই এই প্রাণীটার এই ভয়ানক পরিণতি হয়েছে। কিন্তু আমরা যে এই গন্ধ আর সহ্য করতে পারছি না, আমাদের ভীষণ কষ্ট হচ্ছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। খুব শ্বাসকষ্ট হচ্ছে, মাথা ঘুরছে। আমার দম বন্ধ হয়ে আসছে স্যার। আমি যে আর পারছি না। এটা কোনো স্বাভাবিক গন্ধ নয় স্যার। আমি নিশ্চিত এই গন্ধ কোনো বশীকরণ বা কালাচাতুর নমুনা, আমাদের এই গুহার বাইরে বেরোতে না দেওয়ার জন্য। তুমি ঠিক বলেছ গুরু, আমারও তাই মনে হয়। এই যে এখানে এত মানুষের খুলি, হয়তো সবাই কোনো তন্ত্রমন্ত্র সাধনার অংশ। তীব্র পচা সেই গন্ধ আমাদের মনুষ্য শরীর আর বেশিক্ষণ সহ্য করতে পারল না। আমাদের প্রত্যেকের মাথা ভারী হয়ে এসেছে, চোখ বন্ধ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। বুঝতে পারছি না এই মুহূর্তটা কি মৃত্যুর আগের মুহূর্ত। তবে কি আর বাঁচবো না আমরা? এখানেই কি আমাদের শেষ হয়ে যেতে হবে? না না না। আমার চোখ এরপর খুলল তখন যখন সূর্যের আলো একদম সোজাসুজি আমার চোখে এসে পড়ে। সকালের রোদ যেমন হয়, শরীর খুব ভারী লাগছে। আমি এক মুহূর্তের জন্য ভাবলাম আমি হয়তো মারা গেছি। কিন্তু পাশে যখন ওদের তিনজনকেই শুয়ে থাকতে দেখি, আর এক পাশে দেখতে পাই সূর্যের আলো, তখন বুঝি যে না, আমি এখনো বেঁচে আছি। কোনো মতে আস্তে আস্তে উঠে সূর্যের আলোর দিকে যখন যাই, দেখতে পাই সহজে দেখা যাচ্ছে জঙ্গল আর দূরে পাহাড়। আর ওই তো কামাখ্যা মায়ের মন্দির ওখানে। তবে এটা মন্দিরের পেছন দিক। হ্যাঁ হ্যাঁ, আমরা পেরেছি। আমি সাথে সাথে ওদের তিনজনকে ডাকতে শুরু করলাম। ভূমি, পার্থ, গুরু, আরে ওঠো তোমরা, আমরা এসে গেছি। ওই দেখো কামাখ্যার মন্দির দেখা যাচ্ছে। ভূমি ওঠো। কিছুতেই কেউ সাড়া দিল না। এক মুহূর্তের জন্য মনে হলো ওরা কি আর নেই? না না, এ হতে পারে না। ভূমি আমাকে ছেড়ে যেতে পারে না। আর পার্থ, গুরু, না 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 না। আমি কাছে গিয়ে ওদের নাকের কাছে নিঃশ্বাস ফেলার শব্দ অনুভব করলাম এবং দেখলাম যে ওদের শ্বাস প্রশ্বাস এখনো চলছে, ওদের হাতের পালস এখনো চলছে। তার মানে ওরা বেঁচে আছে। কিন্তু ওদের জাগাবো কি করে? কি করলে ওরা জাগবে? এমন সময় হঠাৎ খুব জোরে ঘন্টার আওয়াজ পেলাম। পেছন ঘুরে দেখলাম কামাখ্যা মায়ের মন্দিরের দর্শনের জন্য লোক ওদিকেই যাচ্ছে। আর মন্দিরের পুজো শুরু হয়েছে, তাই হয়তো ঘন্টা বেজেছে। আমি ঠিক করলাম আমিও ওখানে যাব, কিন্তু তার আগে ওদের তিনজনকে গুহা থেকে বের করতে হবে। আমি একা? না না, আমার গায়ে যত শক্তি আছে আমি এক এক করে ওদের বের করে আনব। এবং তাই করলাম। একজন একজন করে টেনে চাগিয়ে তুলে ভূমি, পার্থ আর গুরুকে আমি জঙ্গলের একধারে শুইয়ে দিলাম। ওদের কোনো জ্ঞান নেই এখন, যা করার আমাকেই করতে হবে। পার্থ বলেছিল যে কামাখ্যা মায়ের মন্ত্র এই বিপদ থেকে আমাদের বাঁচাতে পারে। আমি ছুটে গেলাম মন্দিরের দিকে যাওয়ার আগে ওদের গায়ের ব্যাগ থেকে বের করে চাদর চাপা দিয়ে এলাম। কামাখ্যা মায়ের মন্দিরে গিয়ে আমি পুজোর ফুল আর প্রসাদ যে নিয়ে আসব, আর তাতেই ওদের জ্ঞান ফিরবে, সেটা আমি জানতাম। কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম তখন যখন মন্দিরে গিয়ে দেখি আমরা ঠিক যেই দিন গুহাতে ছিলাম, মানে ডিসেম্বর মাসের 27 তারিখে, আজ ঠিক তার 4 মাস কেটে গেছে। আমরা 4 মাস ওই গুহার ভেতরে ছিলাম। কিন্তু কিভাবে?
আমাদের বশ করে রাখা হয়েছিল। কি হয়েছিল আমাদের সাথে? আমি কিচ্ছু জানি না, আমার কিছু মনেও পড়ছে না। শুধু জানি ডিসেম্বরের 27 তারিখ ছিল আর আজ মে মাসের 5 তারিখ। এতগুলো দিন কেটে গেল, কেউ কিছু জানতে পারল না। আমি মন্দির থেকে পুজোর ফুল আর প্রসাদ নিয়ে এসে ওদের মাথায় এক এক করে পার্থর বলে দেওয়া সেই মন্ত্র জপ করলাম। আর ঠিক 5 মিনিটের মধ্যেই সবার জ্ঞান ফিরে এলো। আমি ওদের সব কথা বললাম। 4 মাস যে ইতিমধ্যে পেরিয়ে গেছে সেটাও বললাম। 4 মাস আমরা এইভাবে এখানে? এবার বুঝেছি কেন সবাই এভাবে ফিরে আসে এখান থেকে। পার্থ, ছবি তোল। তুইও তোর ছবি পেয়ে গেছিস আর আমিও আমার গল্প পেয়ে গেছি। আর মায়ের এখানে কিছু নেই। চলো আমরা ফিরে যাব এবার। যাওয়ার আগে কামাখ্যা মন্দিরের একবার দর্শন করে পুজো দেব। হ্যাঁ, ওনার আশীর্বাদই তো আমরা ফিরে আসতে পেরেছি। ঠিক বলেছেন। চলুন স্যার, এবার আমরা গাড়ির দিকে যাই। ওই মন্দির থেকে ওটা বেশি দূর নয়। চলো। এই বলে যা জিনিসপত্র ছিল সব নিয়ে আমরা চললাম গন্তব্যে। মায়ের পুজো দিয়ে এবার ফেরার পালা স্বাভাবিক জীবনে। এতক্ষণ আপনারা শুনছিলেন মায়ঙের মায়াজালে, রচনা শ্রীতান। আজকের গল্প পাঠ তথা রিজুর ভূমিকায় এবং গল্পের সূত্রধারে ছিলাম আমি, সায়ন্তন। অন্যান্য ভূমিকায় আমার সাথে ছিল রুবিনা, আর্য, সৌরভ, প্রদীপ্ত, ঋদ্ধি, নীল এবং তৃষা। গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল অনিন্দিতা, শব্দ সংযোজনে ছিল সৃজা। এই গল্পের আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল আর্য। প্রচ্ছদ নির্মাণে ছিল পিক্সেলের থেকে সৌভিক। কেমন লাগলো আজকের গল্পটা? যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভরাত্রি।